নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদাকে। শুরু করি আজকের পথ চলা। আপনাদেরকে আমি বলে গেছিলাম যে বিশ্বকর্মা পুজোর জন্যে সেটা হচ্ছে লোহাটাকে তেল সিঁদুর লাগানো, সাথে কয়েন, এবং যেটা বলিনি সেটা আজকে বলছি, সাথে একটা ধান, এক মুঠো ধান দিয়ে লাল কাপড়ে বেঁধে যাদের ফ্যাক্টরি তারা সেখানে রাখবেন। বড় পাল্লা, যাদের বড় কাটা, এখন তো অনেক রকম ইলেকট্রনিক্স কাটা চলে এসছে, তার সামনে রাখবেন। ছোট ব্যবসায়ী যাদের ছোট ব্যবসা, তারা ক্যাশ বাক্সে রাখবেন। যাদের গোডাউন আছে, চালের গোডাউন, ধরুন রেশনের ব্যবসা, তারা গোডাউনে রাখবেন যাতে সেটা ভর্তি থাকে। এবং যাদের সোনার উপর ব্যবসা, যারা মানে গড়িত কাজ করা হয়, সোনার উপর কাজকে বলা হয় গড়িত কাজ করা হয়, মানে যেগুলো তৈরি করার কাজ, ফ্যাক্টরি এবং হাতে কাজ, ছোট টু বড়, তারা সেই বানানোর জায়গায় রাখবেন। বিশ্বকর্মা পুজোর যে লোহাটা, তেল সিঁদুর লাগানো কয়েনটা, এক মুঠো ধান দিয়ে একটা লাল কাপড়ে বেঁধে, লাল সুতো দিয়ে বেঁধে সেটাকে আপনি একটা জায়গায় রাখবেন। কোথায় কে রাখবেন তার একটা ভাগ আছে, বিন্যাসটা একটু নিজের মতন করে বুঝে নেবেন। আমি বললাম নট দ্যাট কি সেটাই করতে হবে। আপনার ছোট ব্যবসা হলে প্রতিদিন ক্যাশ বাক্স, যাদের বড় ব্যবসা তারা তো আর ক্যাশ টাকার কাজ এখন কমে গেছে, ব্যাংকে টাকা আছে এবং অনলাইনে টাকা আছে, অনলাইনে টাকা যায়, তারা ফ্যাক্টরিতে রাখতে পারে যেখানে প্রোডাকশান হচ্ছে, আর নিজেই প্রোডাক্ট করছেন, মানে নিজেই গরিব কাজ করছেন, সেখানে বাক্সে রাখবেন টাকা পয়সা। এটা হচ্ছে যে আপনাদের বিশ্বকর্মা পুজোর জন্যে যেটা আমি বলে গেছিলাম সেটা করবেন। আচ্ছা, করবেন মঙ্গলবার দিনে করবেন, সেটা ভালো হয়। কেন কি, রাহুর বার মঙ্গলবার, ভগবান হনুমানের বার মঙ্গলবার, তো মঙ্গলবার দিন করলে সেটা ভালো হয়। ফোনে কেউ একজন মনে হয় রয়েছে, আমাকে ওরা দেখাচ্ছে ফোনে একজন কেউ রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি লেকটাউন থেকে চন্দ্রানী দাস বলছি। হ্যাঁ চন্দ্রানী বলুন। কাছে গেছিলাম, আচ্ছা। হ্যাঁ স্যারের কাছে সেপ্টেম্বর মাসে গেছিলাম, ছেলে, আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা, জন্ম তারিখটা বলো কি জন্যে? 1993। এই আওয়াজটা একটু বাড়িয়ে দেবো। 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি 93। 19/1/1993। টাইমটা বলো। 3:35 নৈহাটি। দাঁড়াও, 3:35 বিকেলে? হ্যাঁ বিকেলে। সেটা বলতে হবে তো তোমাকে। 3:35 বিকেলবেলা নৈহাটি, একটুখানি লাইন ধরো। আচ্ছা, তোমার ছেলে মাঙ্গলিক দোষ, বৃশ্চিক রাশি, চাকরি এখন চলে যাবে। তোমার ছেলে বাইরে থাকবে, কর্মস্থান দূরে হবে। দাঁড়াও, ছকটা একটা মিনিট তুমি লাইনে থাকো। তোমার বৃশ্চিক রাশি, তো রাশিতে রাহু বসে রয়েছে, মানে টাইম এখন খুবই খারাপ। আচ্ছা, কোন দিকে খারাপ? কর্মচ্যুত যোগ। আর তোমার ছেলে কি লেকটাউনে, তুমি কলকাতা না বাইরে, কোথায় আছে এখন? বাড়িতেই আছে, আপনাকে দেখাতে গেছিলাম। না, ও ছিল কোথায়? বাইরে ছিল? না, এখানেই কাজ করছিল, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়িতে ছিল। তা ওয়ার্ক ফ্রম হোম ছাড়া কোম্পানিটা কোথাকার? কোম্পানিটা ব্যাঙ্গালোর। সেইটা বলতে হবে তো। ব্যাঙ্গালোর বেস কোম্পানি। ওই করোনার পর থেকে এখন একটা স্টাইল হয়েছে, ঘরে বসেই তো নিচে পাজামা পরে থাকলে উপরে একটা কোট চাপিয়ে তাকে করতে হবে। এখন সেই চাকরিটা চলে যাওয়ার যোগ, কিন্তু কর্মচ্যুত যোগ। আপনি গেছেন সুভাষদার কাছে এই চাকরি পাওয়ার জন্যই? না, তখন চাকরি ছিল, আমরা তো গেল বছর সেপ্টেম্বর মাসে গেছিলাম। আচ্ছা, তো তখন সুভাষদা কি প্রতিকার দিয়েছিলেন? না, আমরা গেছিলাম ছেলে একটা ব্যবসা শুরু করবে, আর কোনো চাকরির জন্য। তার মানে হচ্ছে চাকরির জন্য তুমি আসোইনি, প্রতিকার আমি দিইনি, এখন তো চাকরিটাই চলে যাওয়ার যোগ। চাকরিটা চলে গেছে অলরেডি, তুমি গ্র্যান্ড করেছো, চাকরিটা চলে গেছে। দুই হচ্ছে যে ব্যবসা, দেখো ভালো সুবিধা এখন হবে না। আমি তখন কি বলেছিলাম, তুমি যখন এসেছিলে গত বছরের সেপ্টেম্বরে ব্যবসার জন্য, কি বলেছিলাম আমি তোমাকে? যা করবে ছোটখাটো, কিন্তু ওই ব্যবসাও টিকলো না। কি হয়েছে বুঝতে পারছি, পয়সা নষ্ট হয়ে গেল। আপনি বলেছিলেন যা করবে ছোটখাটো করে করো, বেশি কিছু করো না, ঘরের টাকা নষ্ট হয়ে যাবে। তা কি করছো এখন? জুন মাসের পরে করতে বলেছিল। এখন কি করছে আপনার ছেলে? চাকরি তো চলে গেছে বললে। হ্যাঁ, পুরো বসা। কি বলছে? পুরোই বসা। আরে পুরো বসা তো চাকরিতে, ব্যবসা কি শুরু করেছে?
ব্যবসা কি করছিল, যে ব্যবসাটা করছিল সেটাও বন্ধ করে দিয়েছে, যে ব্যবসাটা করছিল সুভাষদা সেটাও বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে। এখন আমি তো বলেছিলাম ঘরের টাকা নষ্ট হয়ে যাবে, করতে গেছে কেন ও? তোমার ছেলে তাহলে ব্যবসাটা করতে কেন গেছে সেটা বলো আগে। নেই ও আর আমাদের সঙ্গে, উনি আর নেই এখন। ফোন করতে থাকুন। এইখানে একটা কথা আমি জিজ্ঞাসা করলাম ওই কারণে যে সুভাষদা কি প্রতিকার দিয়েছেন? সুভাষ শাস্ত্রী কিন্তু সহজে প্রতিকার দেন না, মানে আপনি চাইবেন আর সুভাষদার কাছে আসতে পারবেন এমনটাও নয়, আর আপনি আসলেই সুভাষ শাস্ত্রী আপনাকে প্রতিকার দিয়ে দেবেন এমনটাও নয়। তবে একটা রিসাইক্লিং প্রতিকারের কথা সুভাষদা বলেছিলেন, আপনি সেটাকে আরেকবার একটু বলে দেবেন সবাইকে? নিশ্চয়ই বলে দেবো। অনেক পুরনো, হয়তো আপনি ক্লাস 7-8 একটা প্রতিকার নিয়েছিলেন, এখন আর সেটা কেন যে পারপাসে নিয়েছিলে, রিসাইকেলিং কথাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, আপগ্রেডেশন কথাটা প্রপার হবে। রিচার্জ বলো, আপগ্রেড বলো, এবং এখন প্রাসঙ্গিক করে তোলা, মানে তোমার যে জিনিসটা আপনি ধরুন আমি কোনো স্টুডেন্টকে 12-এ দিয়েছি, গ্র্যাজুয়েশনের জন্য দিয়েছি, সেখানে চাকরি করছে, পড়াশোনা তার শেষ, তাহলে কি সেটা তার ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেল? হলো না। সেটাকে এখন সময় উপযোগী করে তোলা, একটু আপগ্রেড করা। দেখুন পুরো কাজ তো ওখানে হবে না। আপনি নিয়েছেন বিয়ের জন্যে আর করছেন ব্যবসা, বয়ে বিয়ে বয়ে ব্যবসা, তো ব্যবসার জন্য নিয়ে বিয়ের জন্য নিয়েছেন, বিয়ে হয়ে ব্যবসায় ছেলে মেয়ে হয়ে গেছে, ব্যবসা করছেন, কিন্তু ওটাকে কিছুটা আপগ্রেড করে আপনার গ্রহের সাথে ম্যাচ করিয়ে কিছুটা সময় উপযোগী করে তোলা। খরচা যে টাকা নিয়েছেন তার হাফের কম খরচা, 1/4 খরচায় যদি আপনি একটু সময় উপযোগী করে তোলেন, মানে সেই পেনের মতন নয় রিফিল শেষ মানে পেন শেষ ফেলে দিলেন, সেটা নয়, রিফিলিং করা, রিফিলিং করা, আপগ্রেড করা, সময়ের সাথে করা, নিজের এখনকার অনুযায়ী কাজটা সেটা করতে চাইলে করতে পারেন। সে পদ্ধতিটা জারি আছে, দেওয়ালি পর্যন্ত তো করবো। আর যারা খুব পুরনো ক্লায়েন্ট তাদের তো করে দিতে হবে, তাদের ছাড়বে না। ধরুন কেউ ব্যাঙ্গালোরে থাকে, ডিসেম্বরে এসেছে, সে দেখছে ইউটিউবে, তাকে তো করে দিতে হবে। মানে এগুলো প্রেশার আছে এখন, কিন্তু এগুলো করে দিচ্ছি। আমার মনে হয় 10 বছর আগে রেমেডি আপনার আবার জেগে উঠবে। মানে 10 বছর আগে করেছিলেন, পারপাস হয়ে গেছে, পড়ে আছে, হয় ধারণ করে আছে, নয় ঘরে রয়ে গেছে, তাহলে সেটাকে আবার সময়ের সাথে রিফিলিং ব্যাপারটাই একদম রিফিলিং করা। হ্যাঁ, তাহলে আবার তোমার আবার এখান থেকে আরো 4-5 বছর, 6 বছর, 10 বছর আরো চলবে। এটা একটা কথা। যেমন আর একটা কথা যেটা আমি জানি না সুভাষদা এখন বলছেন কিনা, সেটা হচ্ছে ফেসবুক নেই। ফেসবুক নেই ছিল, সুভাষ শাস্ত্রীর কোনোদিন ফেসবুক, ফেসবুক আছে অনেক। আপনি নিজে কোনোদিন ফেসবুক করেন? আমি কোনোদিন করি না, আমার নামে ফেসবুক আছে অনেক। ফেসবুক আছে অনেক। সেটা হচ্ছে যে যারা মানে অনেক লোক বুঝতে পারেনি, আমার ছবি লাগিয়েছে, 2টো ছবি লাগিয়েছে, একটা সেই সাইড ফেস দাঁড়িয়েছে, বহু পুরনো ছবি, যদি ওটা অলমোস্ট 25 বছর আগেকার ছবি, মিনিমাম 25 বছর আগেকার ছবি, সেটা লাগিয়েছে সাইড ফেস। ওখানে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে। তারপরে কিছু জিনিস, যেমন ধরুন আমার নক্ষত্র, রাশি টিভিতে বলা, সেগুলো পুট করে দিয়েছে। আমার রাশি মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্র বহুবার জানে যারা 25 বছর সিটিভিএন আমাকে দেখছেন, অলমোস্ট 25 বছর, 24 বছর ক্রস হয়ে যাবে অক্টোবরেই, 24 বছর দেখছেন, তারা তো জানেন। এর দিকেও পুট করে আমার রাশি এই, আমার ছবি এই, সেখানে কিছু লোক বোকা হতে পারে। তো সেই রকমভাবেই বোকাতে 2-3 হাজার লোক সেখানে দেখলাম। আমি দেখি না, আমার তো নেই, দেখবো কী করে? আমার এক ক্লায়েন্ট, আমারই এক ভাইয়ের মতন, সেসব দেখালো খুলে সে পাঠালো আমাকে, আমি দেখলাম সেগুলো। ফেসবুক আমার তো নেই, আমি করি না, তো আমি নিজে কী করে দেবো, জানতামও না চাই। তো সেইখানে অনেক লোক যুক্ত হয়েছে, তারা যাতে প্রতারিত না হয়, আমার মনে হয় সেটা এখান থেকে একবার করে আপনাদের নক মানে করলে, আপনাদের কাছে যদি কোনো সময় কোনোভাবে সুভাষ শাস্ত্রীর নামে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায়, বুঝবেন এটা ফেক। এটা ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে, হ্যাঁ, সুভাষ শাস্ত্রী কি ফ্রেন্ড করবে? লোকই দেখি না, কি ফ্রেন্ড করবো না। সুভাষদা তো অভ্যস্তই নন ব্যাপারটা, সুভাষদার কোনো ফেসবুক নেই, সুতরাং আপনার কাছে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, বুঝবেন তিনি ফেক, তিনি সুভাষ শাস্ত্রী নন। এটা আপনাদের কাছে পরিষ্কার করা, ব্লক করে দেওয়া এবং ফেসবুককে কমপ্লেনও করতে পারে, রিপোর্ট করা, কারেক্ট, রিপোর্ট করা। খুব ভালো বলেছো। আপনারা ফোন করতে থাকুন, অবশ্যই আমরা দেখে নিই টেলিফোনে মনে হয় বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বেহালা ঠাকুরপুকুর থেকে বলছি, দ্রৌপদী সেনগুপ্ত। বলো। আমি আমার ছেলের সম্বন্ধে, আপনারা আমার প্রণাম। ঠিক আছে, তোমার প্রণাম নিয়েছি, তোমার প্রণাম নেওয়া হয়েছে। তুমি ছেলের জন্ম তারিখ বলো। ছেলের জন্ম তারিখ 2-10-1984। ধরো 2-10-1984। টাইমটা বলো। 3:30 PM। 3:30 PM কলকাতা। 3:30 PM। ধরো না, একটা মিনিট ধরো। কলকাতা, জন্ম তোমার ছেলের
তোমার ছেলের ছকটা খারাপ নয়। লাইনে থাকো একটুখানি, একটা মিনিট ধরো। আমার এই হাতটা চলছেও না খুব একটা ভালো, যাই হোক। আচ্ছা, তোমার ছেলের ছকটা টিভিতে আমি ফেলে দিচ্ছি, ওরা দেখো তোমার ছেলের ছকটা টিভিতে ফেলে দিয়েছি। আচ্ছা, ছকে কি পাচ্ছি? মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র বসে রয়েছে, নেপচুনটা নট কাউন্টেড। আচ্ছা, একাদশে মঙ্গল, আমরা শুনেছি একাদশে বৃহস্পতি হলে ভালো হয়। আচ্ছা, বৃহস্পতিও বসে রয়েছে একাদশে, মঙ্গলও বসে রয়েছে একাদশে, চন্দ্রও বসে রয়েছে, মানে রাশিটাও একাদশে, শরীরে একাদশে। কিন্তু এভরিথিং ইজ ক্লিয়ার, মোটা দাগের ছক ভালো কিন্তু ভালো নয়, ভালো খুব কিন্তু কন্ট্রাডিক্টরি কথা। হ্যাঁ, মোটা দাগের ছক ভালো, সরু দাগে ভালো নয়। অনেকগুলো দাগ হয়, ভেদ হয়, মানে লেয়ার হয়। লেয়ারটা হচ্ছে যে ছকটা ভালো, ব্যক্তি জীবনটা ভালো নয়। তো মোটা দাগ ব্যক্তি জীবনটা কি ভালো নয়? বিবাহ স্থান ড্যামেজ, মঙ্গল একাদশে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, বিবাহ স্থান ড্যামেজ, 7.5-এর মধ্যে বিয়ে হয়েছে, বিবাহ স্থান, বিয়েও তোমার ছেলের টিকবে না। আমি ছকটা আর একবার ফেলছি আপনাদের সুবিধা। এই দেখুন ছকটা বলে তুঙ্গে বৃহস্পতি একাদশে হয়েছে, কথিত আছে, কথিত আছে, এটাকে ডবল ফ্রেম করে দে না এই আমার সাথে। এটা কথিত আছে যে তুঙ্গে বৃহস্পতি, এই ইয়ে করা যায়, যে দেখা যায় যে অনেক সময় যে তুঙ্গে বৃহস্পতি থাকলে তার অর্থভাগ্য ভালো হয়। তো একটা লেয়ার ভালো, নিজের মানে পারিবারিক লেয়ারটা, পারিবারিক লেয়ারটা ভালো থাকবে, কিন্তু পারিবারিক লেয়ারটা ভালো থাকবে, কিন্তু ব্যক্তিগত জীবন অর্থাৎ বিবাহিত জীবন ভালো থাকবে না, বউ চলে যাবে, দুটো বিয়ের যোগ, বিবাহ স্থান ড্যামেজ। তুমি লাইনে আছো? হ্যাঁ 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 দাদা, আমি দুটো লেয়ারের কথা বললাম। একটা মানুষের জীবনে 4টে লেয়ার হয়, আরও লেয়ার আছে। তো দুটো লেয়ার, একটা লেয়ার হচ্ছে ফিনান্সিয়াল জায়গা ঠিক, ব্যক্তিগত জীবন 0, 7.5-এর মধ্যে 7.5 ছেড়ে গেছে, 7.5 84 ইন বন্ড, 7.5-এর মধ্যে বিয়ে হয়েছে, এবং 7.5, হ্যাঁ এই দেখুন 7.5-এর মধ্যে বিয়ে হওয়ার কারণে কি হয়েছে, এর ইয়ে হয়ে গেছে, মানে এটা বউ চলে গিয়ে ডিভোর্সের মামলা চলে চড়িয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ একদম ঠিক বলেছেন। ফেব্রুয়ারি মাসে বিয়ে দিয়েছিলাম, ছেলের পছন্দ অনুযায়ী বিয়ে দেওয়া হয়েছিল। ছেলে মেয়ে উভয়েরই 2-3 মাসের আলাপে ওই ফেসবুকের মাধ্যমেই মাধ্যমে আলাপ হয়ে গেছিল। আমার বাড়িতেও 2-3 দিন এসেছিল, আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু মেয়েটি স্কুল টিচার ছিল, আমি খুব মানে আপ্লুত ছিলাম। এবং তুমি আপ্লুত থাকলে তো হবে না, লেয়ার আছে জ্যোতিষে। ফেব্রুয়ারিতে বিয়ে হলো, এই ফেব্রুয়ারি মানে 2024-এর ফেব্রুয়ারি, 24-এর ফেব্রুয়ারি, আবার 24 জুন সে চলেও এসছে ব্যাঙ্গালোর থেকে, না বলে। 24 ফেব্রুয়ারি ফেসবুক দেখে সুন্দর মনে, সুন্দরকে তো সুন্দর মনে হবে, অন্যায় নয়, সুন্দর মনে হওয়া, তারপরে কি হলো, সেইটা বিয়েটা টিকবে না। ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি টু জুনেই চলে গেছে, চলে যাবেই তো। 24 জুন বেরিয়ে এসছে বিকাল দুপুরবেলায়। সেইটাই তো বলছি। তার কোনো খবর পাননি? খবর তো আমি আশায় বসেছিলাম, আশায় বাঁচে চাষা, কিন্তু ভদ্রলোকও আশায় বাঁচে, আশা ছাড়া বাঁচা যাবে না, কিন্তু মিথ্যে আশায় বাঁচে চাষা। আমার মা বলতো আশায় বাঁচে চাষা, আশা ছাড়া কিন্তু বাসার জায়গা নেই। কিন্তু এখানে আসার কোনো জায়গা নেই, মানে আপনারা এখানে খবরই পাননি মনে হয় ওনারা, তাই তো? ওনারা খবরই পাবেন না, খবর নিয়ে কিছু হতো না, খবর নিয়ে কিছু হতো না, যা খবর পেতো সেখানে। খবরে কি বললেন উনি? পরের দিন খবর পেয়েছি যখন, তখন মানে আমাদের ফোন সব ব্লক করে দিয়েছিল। পূর্বে একটা ভালোবাসা ছিল ওর। তোমার শোনো, তুমি একটু শোনো, চুপ করে দেখিনি, তুমি একটু শোনো, তোমার ছেলে কি বলছি আগে যারা শোনো। তোমার ছেলে জানতো ওর একটা ভালোবাসা ছিল, তোমার ছেলেকেও বলেছিল, তোমার ছেলে সেটা এগ্রি করেছে। হ্যালো, এটাও আমি শুনেছি। এবার নাও ঠালা কি বলছি, এবার তুমি জিজ্ঞেস, ওর ছেলেকে তো বলেছিল ওর একটা ভালোবাসা ছিল। ওর ছেলে ওর দেখে মুগ্ধ হয়ে প্রেম যখন কারোর সাথে হয়, তখন তার জাত দেখে না, বর্ণ দেখে না, রং দেখে না, ভাষা দেখে না, কথিত আছে। ওর ছেলেকেও বলেছিল একটা প্রেম আছে, সেই প্রেম পরে ওর ছেলে এগ্রি করেছে, এগ্রি করার পরে ওর বাড়িতে নিয়ে এসছে। ওর মা ওরও তোমারও দেখে ওকে ভালো লেগেছে, ভালো লাগার পরে তুমি এগ্রি করেছো, তুমি জ্যোতিষের বিচার করোনি, এখন চলে গেছে তোমার ছেলে। না, মেয়েটি যখন বিয়ে করেছে, ছেলেটি যদি ওর যদি আগে ভালোবাসাও থেকে থাকে, মেয়েটি তো বিয়ে করেছে নিজের স্বেচ্ছায়, মেয়েটি এখন ভালো লাগছে না, বিয়ে করলে তো হবে না। মেয়েটি কি বলছে?
এখন মেয়েটির সঙ্গে কোনো কথাই হয়নি, আমাদের ফোন সব ব্লক করে না, মেয়েটির দাদাকে তো আপনি ফোন করে বলেছেন যে দাদাকে ফোন করলাম যখন পরের দিনকে 25শে জুন, তখন দাদা বললেন যে হ্যাঁ ও তো কালকেই আমাদের এখানে হয়, আমাদের এখানে আসবে, নয় আপনাদের ওখানে যাবে। বললাম না, আমাদের এখানে তো আসেনি, তাহলে নিশ্চয়ই তোমাদের ওখানেই আছে। বলছে হ্যাঁ আমাদের এখানেই আছে, ঠিক আছে আমি দেখছি ওর সঙ্গে যোগাযোগ করে আপনার সঙ্গে যোগাযোগ করে কিছু হবে না। এখানে হয় 8খানা কুট বিচারের মাধ্যমেই হয়। মেয়ের দাদা, মেয়ের বাবা, ছেলের মা, ছেলের মাসি, ছেলের বন্ধু সবাই আমরা কথা বলবো, কিছু করতে পারবো না। তার সাথে তার শুধু মনটাই মিলেছিল, ওর একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটার কথা তোমার ছেলে জানতো, কিন্তু তোমার ছেলের ওকে তারপরে ভালো লেগেছে। ভালো লাগাটা অন্যায় নয়, একটা মেয়ের 2-3টে বিয়েটা অন্যায় নয়, কিন্তু তুমি মা হিসেবে যৌতুক বিচার করনি, এটা তোমার অন্যায় হয়েছে, এটা তোমার অন্যায় হয়েছে। এখন তোমাকে সেই অন্যায়ের ভোগ পাও। ডিভোর্সও হবে না, সংসারও হবে না, এই অচল অবস্থা চলবে। 1984 বর্ন তোমার ছেলে, 40 বছর বয়স, এখান থেকে আরো 3 বছর চলে গেলে এখন আপনি আর একটা কথা বলেছেন অর্থনৈতিকভাবে সচ্ছল। আপনার ছেলেও কি ব্যাঙ্গালোরে চাকরি করছে? হ্যাঁ, আমার ছেলে ব্যাঙ্গালোরে আমি কি বললাম, ভালোই চাকরি, ভালো চাকরি দেখেই গেছে। আর তোমার ছেলেও ওর প্রেম দেখো, ছেলে কিংবা মেয়ে সবারই আজকের দিনে একটা প্রেম হতে পারে, অন্যায় কিছু নয়। কিন্তু ঝুটমুট দুমদাম বিয়ে করে গায়ে বিয়ের চাপ লাগিয়ে 6 মাসের জন্য থেকে, এর থেকে তো লিভিং থাকা ভালো। বিয়ের চাপের থেকে অন্তত জানলে বুঝলে, মানে লিভিং থাকো, চাই চা খেতে যাও, চাই তুমি কফি খাও, মানে সামাজিকভাবে তুমি বদনামটা হচ্ছে না, অন্তত মা বাবা হ্যারাসমেন্ট হবে না, 490 মামলা হবে না, উকিলের কাছে পড়তে হবে না, খোরপোশ দিতে হবে না, নানা রকম হিন্দু অ্যাক্টে যে সমস্ত আমাদের দেশে রয়েছে আইন কানুন, সেই ব্যবস্থার মধ্যে তোমাকে, যাই হোক সে এখন এইসব আলোচনা করে লাভ নেই। এখন তুমি কি চাইছো, ওটা কি সেটা বলো তো? দাদা আমি একটা কথা বলছি, ও না 26 এই মাসেরই 26 তারিখ ব্যাংকে চাকরি পেয়েছে, ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতায় আসছে। আরে তোমার ছেলের অর্থনৈতিক লেয়ারটা তো ভালো বলেই দিয়েছি প্রথমে আমি। কিন্তু আমি বলছি কি যে ও কি মানে আপনার কাছে গেলে কি কিছু সুবিধা হবে? কি সুবিধা হবে এখন? ধুর, তুমি না এসে জটক না বিচার করে বিয়ে দিয়ে এখন আমার ঘাড়ে এসে ফেলছো তুমি, কি সুবিধা হবে এখন? ডিভোর্স হলে আইনের মাধ্যমেই হতে হবে। এখন রইল বাকি বিচার করে বলতে পারি ডিভোর্সটা হবে কিনা, সংসারটা হবে কিনা। সংসার তো হবে না বলে দিয়েছে, রইল বাকি তুমি তাড়াতাড়ি মুক্তি পাবে কিনা, এই তো হবার আছে। আর তো কিছু হবার আমি দেখতে পাচ্ছি না। দেখো ভাই, আমি তোমাকে 4টে মিথ্যা কথা বলে 4টে আশা দিয়ে তোমাকে এনে কিছু টাকা নেবো আমার উদ্দেশ্য নয়। আমি 35 বছর কাজ করে আমার ওই মেন্টালিটি নেই যে তোমাকে উল্টো পাল্টা বুঝিয়ে কিছু টাকা নিয়ে নেবো, হবার কিছু নেই। এই তোমার ছেলের এই ছকে ডিভোর্সটা কবে, শুনে নাও ওয়েট, ডিভোর্সটা কবে হবে এইটুকুনি শোনবার আছে, এইটুকুনির জন্য আসতে পারো, কবে মুক্তি পেতে পারো সেটুকুনি বলতে পারি। এর বেশি আশা নিয়ে এলে আমার কাছে এসে লাভ নেই, কোনো পরিষ্কার কথা, স্পষ্ট কথার কষ্ট নেই। শুনে নাও ভাই, কি বলছো এখন, এবার তুমি ভেবে নাও কি বলছো, বাড়িতে বসে ভাবো, ভেবে সিদ্ধান্ত নেবে। এই বছরই যাবো? হ্যাঁ, সে তুমি সিদ্ধান্ত নাও, সুভাষ দা কিন্তু খুব পরিষ্কার আপনাকে বলে দিয়েছেন যে এর থেকে বেশি কিছু হবার নেই। সুভাষ শাস্ত্রী কি দিতে পারবেন আপনার ছেলের ছক অনুযায়ী, আপনার আপনি মুক্তি হবে কি করতে পারবেন সেটুকু বলে দিলেন। এবার ডিসিশন আপনার যে আপনি কখন আসবেন, কাল আসবেন না বছরের শেষে আসবেন, দ্যাটস আপ টু ইউ। আপনি ভাবুন, ভালো করে ভেবে যোগাযোগ করুন। আর ভালো আইনজ্ঞের সহায়তাও পাশাপাশি। আইনজ্ঞের এই মুহূর্তে নিয়ে লাভ হবে না। আইনজ্ঞ তুমি বলছো বটে, খুবই ঠিক কথা বলেছো, খুব জাস্টিফাইড কথা বলেছো। অসুখ করলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, ভাগ্যের অসুখ করলে অ্যাস্ট্রোলজার। না, জানো তো, দু রকমের ডাক্তাররা দু রকমের উকিল হয়, ছাড়তে চায় না উকিল চট করে। ব্যাট এইসব মানে এগুলো, এই কেসগুলো ক্রিমিনাল কেস নয়, এগুলোকে কি বলে, ক্রিমিনাল ছাড়া কি বলে আরেকটাকে, ডোমেস্টিক কেস, সিভিল কারেক্ট, সিভিল হলে 4 বছর উকিল খুব রিল্যাক্স থাকে জানেন। ঠিক আছে দেখছি এটা বলে না, আপনার মানে ব্যাংকের খাতার মতো না, বন্ধ হতে চায় না। মাফ করবেন যদি কেউ আমার কথায় একটু রুষ্ট হন, কিন্তু এরকম ঘটনা দেখছি বলে বলছি। মানে আমার কাছে যারা আসে 6 বছর 8 বছর, শাশুড়ির বয়স দিল্লিতে থাকে, ওই মহিলা ফোন করেছিল 1 বছর আগে, আর বয়স 70 হয়ে গেছে, বলে আমি কি, আমাকে বলছে বাবা আমি কি মারা যাবো, ডিভোর্সটা দেখতে পাবো না। আমি কত বছর, বলছে 9 বছর। গেলেই বলে দেখছি, একটা ডেট পরে আর কিছু হয় না। মানে কেস ব্যাপারটা কিন্তু তাই তো, মানে ব্রিটিশ আইন তো খুব পেঁচানো ব্যাপারটা, তো এটা কিন্তু তাই। সেই জন্য বলেছি উকিল থেকে মুক্তি পাওয়ার থেকে আগে জানো মুক্তি পাবো কিনা, পেলে তুমি উকিল ধরো, ভালো উকিল তো ধরতেই হবে, কিন্তু সেটাও জেনে নিয়ে যে আমি বুঝে নি। আমি বললাম, আমি মাপচেই বলছি, মানে মিটতে চাই না সিভিলকে। সিভিল মানেই 6 বছর 8 বছর 10 বছর
আমাদের দেশে তো আরো লম্বা, মরে যাওয়ার পরেও মামলা চলে। আমাদের খুব হতাশ হয়ে বলেছি আমি। সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আপনাদের দুজনকে আমার নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিজলা বলছি, আমি রবীন্দ্রনগর সন্তোষপুর থেকে বলছি। সন্তোষপুর? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে গিয়েছিলাম তো এই ফেব্রুয়ারিতে। কবে? ওই বাড়ির ব্যাপারে গিয়েছিলাম না, হাজবেন্ড আর ছেলেকে নিয়ে। বাড়িটা হয়ে গেছে এখন। বাহ, আমার ঠিক মুখটা মনে পড়ছে না। জানুয়ারি থেকে ঝুলছিলাম খুব ভালো, খুব ভালো। বাড়িটা হয়ে গেছে? হ্যাঁ, এই হয়েছে। ফেব্রুয়ারিতে এসেছো, সেপ্টেম্বরে হয়েছে। কি রে ভাই, এর লোকে বলে বিষয় হচ্ছে বিষ। বিষয় যার কাছে যত বেশি বিষয় আশয় রয়েছে, মানে তার কাছে তত বেশি বিষক্রিয়া বেশি হয়। তোমার তো 1 বছরের মধ্যেই হয়ে গেছে, বিষক্রিয়া তো হয়নি ভাই। ফেব্রুয়ারিতে এসছো আর সেপ্টেম্বরে টিভিতে বলছো হয়ে গেছে। ভেরি গুড। চলো, আজকে কি ব্যাপারে জানবে, কার ব্যাপারে বলো? ছেলের বিয়েটার ব্যাপারে একটু জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। এটা চেঞ্জ হবে কিনা? তুমি জন্ম তারিখটা বলবে তো আগে। কি চেঞ্জ? হ্যাঁ, 24/11/93। সময়টা 24, টাইমই শুনি, ডেটই শুনিনি আগে। 24/11/1993। হ্যাঁ, টাইমটা বলো। টাইমটা হচ্ছে রাত্রি 10টা 10। রাত্রি 10টা 10। কোথায় জন্মেছে বলো? বাঁকুড়া, বিষ্ণুপুর। আচ্ছা, বীরভূমে জন্মেছে। বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুর, বুঝতে পেরেছি। বিষ্ণুপুর। তোমার ছেলের 7.5 না কাটলে বিয়ে হবে না। না কাটলে হবে না? না, না কাটলে বিয়ে, না কাটলে হবে না বলিনি, পুরোটা শুনতে হবে। শুধু ছকটা ফেলে দে, শুধু ছকটা ফেলছি, শুধু ছকটা সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, না কাটলে হবে না বলিনি, কি না কাটলে হবে না সেটা শুনতে হবে। 7.5 না কাটলে হবে না বলেছি। আচ্ছা, ছকে মাঙ্গলিক নেই, আপনারা দেখুন। ছক ইজ ভেরি ক্লিয়ার। রাইট নাও অনলি ফর 7.5 চলছে, লেগে গেছে 7.5। আর শুক্রটা একটু ডাউন আছে। তো দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে শুক্রটার প্রতিকার করলে 25-এ বিয়ে হবে। আদারওয়াইজ 7.5 ফার্স্ট লেয়ারটা কেটে গেলে 2.5 বছর 3টে লেয়ার হয় 7.5। ফেজ বলুন, লেয়ার বলুন, এভিনিউ বলুন। আপনার কাছে রেমেডি নেওয়া আছে 2বার। শুনতে হবে তো, বাড়িটা হয়ে গেছে। শুক্রের রেমেডি থরি দিয়েছি তোমাকে আমি, শুনতে হবে কি বলছি। তো তুমি যদি 7.5টা কাটা পর্যন্ত ওয়েট করো, রেমেডি নেওয়ার প্রয়োজন নেই, হয়ে যাবে। 7.5 রেমেডিতেই বিয়ে হয়ে যাবে। 7.5 রেমেডি দেওয়া আছে, কিন্তু বিয়ের রেমেডি তো দেওয়া নেই। আমি তো ছকটা দেখে বুঝতে পেরেছি। বিয়ের রেমেডি 7.5। আচ্ছা, 7.5 রেমেডি কি? 7.5 রেমেডি গুরুজন আনি হয় না। 7.5 রেমেডি কি? কর্মচ্যুত হয় না। 7.5 রেমেডি কি? 7.5 কিন্তু নিজে কেউ মরে না। আচ্ছা, শুনে রাখবেন, আপনারা বুঝবেন। হাত পা কোমর ভাঙবে না 7.5-তে, আপনার নাশ হবে না। 7.5 রেমেডি কি? বিয়ের। তাহলে আমি কি বললাম? 7.5-এর সাথে বিয়ের কোনো লিঙ্ক নেই। শুক্রের রেমেডি দিইনি। একটা ছক যখন আমি দেখি, তুমি যদি 10 বছর পরেও আসো, আমি রেমেডি দিয়েছি কি দিইনি বলে দিতে পারবো। প্রত্যেকটা কাজ 24-এ দিয়েছেন। আরে 7.5 24-এ দিয়েছি না, সেটা 19। কি? 7.5 রেমেডিটা 19-এ নিয়েছে, সে করোনার বছর। বেশ করেছো, নিয়েছো। তুমি যদি আরো 2 বছর ওয়েট করো, এইখান থেকে এমনিতেই তোমার ছেলের বিয়ে হয়ে যাবে, প্রতিকারের দরকার নেই। আর যদি মনে হয় তোমার ছেলের পছন্দ হচ্ছে না, বেছে বুঝে দিতে হবে, তাহলে তোমাকে আরেকবার আসতে হবে। এই হচ্ছে মোটা কথা। ভালো করে বুঝে নাও কি বলছি। বেশ করেছো, নিয়েছো। 7.5 রেমেডি দিয়েছো। বাবা মা গুরুজন, তুমি তোমার বর, মানে যদি বেঁচে থাকো তোমার বর, তুমি তো বেঁচে রয়েছে, কথা বলছো। গুরুজন হানি নেই, নিজের হানি নেই, অর্থ হানি নেই, চাকরিচ্যুত নেই। এই নেইগুলোর তোমার কিছু ক্রাইটেরিয়া, অসুবিধা হয়নি, চলছে। বলছি, চাকরিটা কি চেঞ্জ করতে পারবে এখন? ঘুরে ফিরে অন্য জায়গায় একবার এদিকে করতে দাও না, ভালো করছে। সঙ্গে থাকুন, আমাদের হাতে আজকে আর সময় নেই। রাশিতে 7.5 ধাইয়া ঢুকছে, তার প্রতিকার দেওয়া চলছে। যারা আপনারা মেষ রাশি, ইউ শুড বি অ্যালার্ট। আমাদের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। সুভাষ শাস্ত্রী মানেই জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী মানেই আপনার ছকে শেষ কথা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে আসা এবং আজকে আপনাদের মনের মণিকোটায় সুভাষ শাস্ত্রী হয়ে প্রতিষ্ঠিত হওয়া। খুব ভালো থাকবেন সুভাষদা, ভালো থাকবেন আপনারাও। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।